আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। দিল্লিতে হাসিনা মোদি শীর্ষ বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উন্নয়নে 10 সমঝোতা চুক্তির সই। বরগুনার আমতলীর হলদিয়া এলাকায় মাইক্রোবাস খালে পড়ে 11 জন নিহত, বরযাত্রীবাহী গাড়িটি সেতু ভেঙে দুর্ঘটনায়। সারা দেশে সাপের অ্যান্টিভেনম মজুদ আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ। এমপি আনার হত্যায় সাইদুল করিম মিন্টুকে আবারও রিমান্ডে নেবে ডিবি। ডিএনএ সংগ্রহে আজিম কন্যাকে কলকাতায় ডেকেছে গোয়েন্দারা। প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান, সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ ভারত লড়াই রাত 8:30টায়। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডায় ব্যতিক্রমী জ্যোৎস্না উৎসবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রতিবেশী দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। সেখানে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা, স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রেল যোগাযোগ বাড়ানো সহ মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। বিকশিত ভারত, বিকশিত ভারত 2047, এই যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে, আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই
এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাব। এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া বাজারের একটি সেতু ভেঙে বরযাত্রী সহ একটি মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশু সহ 11 জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাদারীপুর থেকে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি হলদিয়া থেকে আমতলী আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। বৃষ্টি কমায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বাহারি ঢল ও টানা বৃষ্টিতে গাইবান্ধায় বন্যার পানি বাড়ছে। কুড়িগ্রাম ও নেত্রকোনার পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বৃষ্টিপাত কমে আসায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বসত ভিটায় উঠছেন। পানি কমে আস্তে আস্তে কমে গতকালকে থাকি একটু একটু করে কমে। এই সাইডে গড় পানি রয়েছে, এখনো পানি ভেঙে এলাম আটুর উপরে পানি গড়ের ভিতরে। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও বোলাই নদীর পানিও কমতে শুরু করেছে। তবে পানি কমলেও সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্বরপুর ও মধ্যনগর উপজেলার নিম্ন অঞ্চলে মানুষের দুর্ভোগ এখনও চরমে। কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ সহ 4 উপজেলার নদ নদীর পানি বেড়েই চলেছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার চর ও নিম্ন অঞ্চলের অনেক এলাকা ডুবে গেছে। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বাড়ায় গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চর এলাকার নিম্ন অঞ্চলে রাস্তাঘাট ডুবে গেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলে ঘরবাড়ি ডুবে থাকায় উঁচু বাঁধে আশ্রয় নেওয়া মানুষজন গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘর দুয়ার ভাঙি পানি আসতেছে, ঘরে আধাটু পানি, ওদের বাদ ছাড়া থাকার মতন কোনো বুদ্ধি নেই। চলাফেরার খুব অসুবিধে, খাবার থাকলেও আমরা খাবার পাচ্ছি না, তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা থেকে। নেত্রকোনায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা একই রকম থাকলেও বেড়েছে দুর্ভোগ। পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এখনও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা সায়েদুল করিম মিন্টুকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাইকমিশনের মাধ্যমে এমপি আনারের মেয়ে সহ স্বজনদের কলকাতায় ডেকেছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ঢাকার গোয়েন্দারা। কিন্তু 3 দিনের মাথায় হঠাৎ করেই তাকে আদালতে পাঠায় ডিবি। আদালতকে জানানো হয় এখন তাকে রিমান্ডে রাখার প্রয়োজন নেই। স্বীকারোক্তি দিতে চাইলেই কেবল রিমান্ড শেষ হওয়ার আগেই কোনো আসামিকে আদালতে আনেন তদন্তকারীরা। কেন 3 দিন পরই আদালতে নেওয়া হলো, চ্যানেল আইকে সে বিষয়টি স্পষ্ট করেছেন ডিবি প্রধান। ইনভেস্টিগেশন অফিসার তার যে যে তথ্যগুলি জানা দরকার সে হয়তো প্রাথমিকভাবে সেগুলি পেয়ে গেছে, আরও হয়তো তাকে যাচাই বাছাই করতে হবে, অন্যান্য আসামির সাথে কথা বলে যদি সে প্রয়োজন মনে করে যে তার আরও তথ্যের দরকার, সেক্ষেত্রে সে আদালতের অনুমতি নিয়ে তো সে তাকে আবারও আনার তার সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি সে আইনের কোনো ব্যত্যয় করে নাই। ডিএনএ নমুনা দিতে এমপি আজিম কন্যা ডরিনের কলকাতা যেতে কেন বিলম্ব হচ্ছে তা জানান ডিএমপির এডিশনাল কমিশনার। ডেকেছে যাওয়ার জন্য, সেখানে হয়তো ডিএনএ করার জন্য। আমিও আজকেও খোঁজ নিলাম, তারা যাওয়ার কথা, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায়
ভিকটিমের কন্যা এবং তার ভাই তারা যেতে পারছে না, তারা হয়তো শীঘ্রই যাবে এবং তাদের ডিএনএ টেস্টের জন্য তারা ডেকেছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপের অ্যান্টিভেনম মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা দেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সবাইকে সতর্কভাবে ক্ষেত খামারে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। সম্প্রতি দেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। এ অবস্থায় সচেতনতা বাড়ানো এবং উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম সরবরাহ পরিস্থিতি জানতে শনিবার সকালে ভার্চুয়ালি মিটিং করে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের প্রাণ বাঁচাতে সময়মতো অ্যান্টিভেনম দেয়া জরুরি। এ বিষয়ে করণীয় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার প্রশিক্ষণ হয়। রাসেল ভাইপারের যে ভেনম কম্পোজিশন অফ ইন্ডিয়া এন্ড ভেনম কম্পোজিশন রাসেল ভাইপার বাংলাদেশ আলাদা, ভেরি ইন্টারেস্টিং। এবং সেটা বলছে যে 27 পজিশনে 27 পজিশন অফ 11 প্রোটিমিক্স এর ডিফারেন্স। রাসেলস ভাইপারের উপদ্রব নিয়ে জনমনে ভীতি কাজ করছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ফসলের মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রাসেলস ভাইপার সহ কোনো সাপই নিজ থেকে দংশন করে না, কেবল উত্ত্যক্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে। তেরে এসে দংশন করার প্রশ্নই আসে না। চন্দ্রপুরা সাপ যেসব জায়গায় পাওয়া যাচ্ছে, বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন। কর্মস্থলে সাপ আছে কিনা দেখে নিন। এরা প্রকৃতির সাথে মিশে থাকে, সম্ভব হলে বুট পরুন। দিনের বেলা এরা খাবারের খোঁজে সচল থাকে। দুর্ভাগ্যবশত কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গিট দেবেন না। অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা, জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। তাদের মতে, সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের মাঠের কাজের সময় বুট পরা, হাতে লাঠি রাখা, রাতের বেলায় টর্চ ব্যবহার করতে হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্কে দিন কাটাচ্ছেন দ্বীপ জেলা ভোলার জেলে ও দিনমজুররা। বিভিন্ন স্থানে রাসেল ভাইপারস ধরা পড়ায় চরাঞ্চলের মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। তবে বন বিভাগ বলছে, শীত এলেই চলে যাবে রাসেলস ভাইপার। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বন বিভাগের। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য এবং ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন লায়লা নওশীন। ঘূর্ণিঝড় রিমালের পর থেকেই ভোলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সাপের। ভোলা সদর সহ জেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে 12টি রাসেলস ভাইপার পাওয়া গেছে। এর মধ্যে 11টি সাপকে মেরে ফেলেছে স্থানীয়রা। একটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দৌলতখানে রাসেলস ভাইপার সাপের কামড়ে 3টি বিড়ালের মৃত্যু হয়েছে। ভোলায় প্রথম এই সাপের দেখা মেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নে। পরবর্তীতে শিবপুর, বোরহানুদ্দিন, দৌলত খানের ভবানীপুর, লালমোহন, তজুমুদ্দিন, চরফ্যাশন ছাড়াও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, মনপুরা ও উপকূলের চরফ্যাশন উপজেলায় রাসেলস ভাইপার দেখা যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন। এসব সাপ না মেরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেছে বন বিভাগ। সাপের বসবাসগুলো সাধারণত নিম্নাঞ্চলে ওই সমস্ত গর্তগুলোতে থাকছিল। যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, সাপগুলো উপরে চলে আসছে, মানুষের বসতবাড়িতে, ভিটায় বা আঙ্গিনায় এসব দেখা যাচ্ছে। তো এখন এই সাপটাকে সম্পূর্ণ এটা যেহেতু প্রতিবেশীর অংশ, এটাকে বিলুপ্ত করা যাবে না। এটা থেকে বাঁচতে হলে মানুষের সচেতন থাকতে হবে। আমরা জানি যে কার্বলিক অ্যাসিড মানুষ ব্যবহার করতে পারে বাড়ির আশেপাশে বা বাড়ি ঘরে, যাতে সাপ কার্বলিক থাকলে সাপ দূরে থাকবে। তো কার্বলিক অ্যাসিড ব্যবহার করলে সাপটা দূরে থাকবে। আর একটা প্রাণী আছে বেজি, এটা সাপে কন্ট্রোল করে। তো বেজি যদি সংরক্ষণ করে, মানুষ যদি বেজিকে ডিস্টার্ব না করে, বংশবিস্তারে সহায়তা করে, তাহলে অটোমেটিক্যালি সাপ কন্ট্রোলে থাকবে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার উপর জোর দিয়েছে বন বিভাগ। লায়লা নওশীন, চ্যানেল আই। দেশের প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আলিম আল রাজি জানাচ্ছেন। সভ্যতা যেমন এগুচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন প্রকৃতিবন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি এবং সংগঠনের নেতৃবৃন্দরা। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা। তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে গিয়ে এই যে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা, এই এপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজ দিয়ে পার হতে হয়। As an individual, Mr. Mukit Mojumdar Babu possesses strong ethical values and sense of responsibility for his family, workplace, society and country, every corner of the country, and to involve people from all walks of life, conservation. He formed প্রকৃতি ও জীবন ক্লাব। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য যে বাংলাদেশের বাইরে এত বড় একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন 2 বছর পরে কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় এটা অনেক একটা ভালো একটা কি বলবো একটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য একটা ভালো আর কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন, একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন। প্রবাসীদের স্বদেশপ্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল, সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ, দায়িত্ববোধ থেকে আমার এই কাজটি শুরু। বাংলাদেশটা আমাদের সবার। এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না, এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে। এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার, তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে। মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না, কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না, বাংলাদেশও কিন্তু উপকৃত হবে। কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে। কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো তখনই আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। আলিম আল রাজি, চ্যানেল আই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান। সে সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী সবার গর্ব। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। এবারে নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মোহাম্মদ আফজুল শহীদ বলেছেন, কৃষিকে যান্ত্রিকীকরণ করার কারণে এবারের বোরো মৌসুমে কোনো ফসল নষ্ট হয়নি, পুরো ধান ঘরে তুলতে পেরেছে কৃষক। 2024-2025 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, দেশের প্রতিটি কৃষককে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছে সরকার। সে সময় সিলেট এলাকায় বন্যা নিয়ন্ত্রণে বাঁধ দেওয়ার দাবি জানান তিনি। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য মঈনুদ্দিন। রংপুরে ছিলাম, মিঠাপুকুরের সেখানে এবার যান্ত্রিকরণের কারণে আমরা প্রচুর হারভেস্টার মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি দেওয়ার কারণে কৃষকরা বুড়োতে 100 টাক ধানও কিন্তু প্রকৃতির কারণে বা সাইক্লোন বা খরা কি বলে বৃষ্টির কারণে নষ্ট হয় নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এবার আমরা বুড়ো ফসল গড়ে তুলতে সক্ষম হয়েছি, তার একটি অবদান হচ্ছে আমাদের যান্ত্রিকরণ পদ্ধতি। এইভাবে আমরা আমাদের দেশের মানুষের, বিশেষ করে কৃষকদের
আমরা সাহায্য করে যাচ্ছি। সবার জন্য উন্মুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে ঢাকায় শুরু হয়েছে 2 দিনের আঞ্চলিক পরামর্শক সভা। বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক জোট বিমস্টেকের আয়োজনে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট নামে এই আঞ্চলিক সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, এই অঞ্চলের ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে বৈষম্যহীনভাবে সকলের জন্য সমান সাইবার সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রা মানি পান্ডে। গাজার আরেকটি নিরাপদ অঞ্চল আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাঁবুতে ইসরায়েলি হামলায় 25 ফিলিস্তিনি নিহত এবং অন্তত 50 জন আহত হয়েছেন। তবে ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করে বলছে, মাওয়াসি শরণার্থী শিবিরে হামলার কোনো তথ্য প্রমাণ নেই। শরণার্থী শিবিরের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, 2টি ট্যাঙ্ক পাহাড়ের চূড়া থেকে তাঁবুতে গোলাবর্ষণ করেছে। এ নিয়ে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45 জনে। এ বিষয়ে WHO বলছে, গাজার নিরাপদ অঞ্চলগুলোতেও ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। এতে স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে। 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 37,431 ফিলিস্তিনি নিহত হয়েছে। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চোদ্দতম বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। জাতীয় জাদুঘরের মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। 4 দিনের এই সম্মেলনে দেশি বিদেশি অতিথিরাও অংশ নিচ্ছেন। আয়োজনে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর ইনামুল হকের স্মৃতিচারণ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারপারসন ত্রিনা হক, ভারতের প্রত্নতত্ত্ববিদ ডক্টর গৌতম সেনগুপ্ত, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। আকাশ জুড়ে মেঘ আর চাঁদের লুকোচুরির মাঝে লেক অন্টারিওর তীরে আছড়ে পড়ছিল পানির কলকল ধ্বনি। এমনই এক মোহনীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী জ্যোৎস্না উৎসব। পূর্ণিমার আসর আজ জ্যোৎস্না রাতে। কানাডার টরন্টোর বাংলাদেশি সংস্কৃতি কর্মীদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শহরের ব্লাফার্স পার্কে এই অনুষ্ঠান হয়। আয়োজনে মধ্যরাত পর্যন্ত গান, আবৃত্তি ও কথামালায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ। আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিমাদ্রি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শিল্পীরাও অংশ নেন। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে বাড়তি লাভের আশায় মাছে রং মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। পচা বাসি মাছে তাজা ভাব আনতে এমন ধোঁকাবাজি করছে তারা। মাছে কেমিক্যাল ব্যবহারে উদ্বিগ্ন ক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ও কম্বোডিয়ার শ্রমিক নেতৃবৃন্দ। রাজধানীতে ওশি ইন্টারন্যাশনালের আয়োজনে জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ কম্বোডিয়া অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় এই অভিমত জানান তারা। কর্মশালায় বক্তারা বলেন, এশীয় দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, অনুশীলন এবং জ্ঞান ভিত্তিক কর্মসূচি গ্রহণ জরুরি। এসব বিষয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান বক্তারা। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ওশি ইন্টারন্যাশনালের সমন্বয়কারী আর চৌধুরী রিপন। ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ডক্টর SM মোর্শেদের সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশ ও কম্বোডিয়া 30 জন শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
সদ্য প্রয়াত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা শফি আহমেদ স্মরণে কানাডায় আলোচনা সভা হয়েছে। কানাডায় অবস্থানরত স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের আহ্বানে টরন্টোর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে এই সভা হয়। ডাকসুর সাবেক এজিএস নাসিরুদ্দৌজার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মনির জামান রাজুর সঞ্চালনায় শোক সঙ্গীত পরিবেশন করেন মাসুদ পারভেজ। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন, আলমগীর টুকু, শওকাত আলী সাগর, ডক্টর মোহাম্মদ বাদল সহ অন্যরা। এ সময় বক্তারা ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শফি আহমেদের সাহসী নেতৃত্বের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এবারে খেলার খবর।